দেশের যে ল্যান্ডের যে ডিসপিউট, ল্যান্ডের যে সমস্যা, অত্যন্ত জটিল পর্যায়ের সমস্যা। এবং পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন পর্যায়ের জমিকে ল্যান্ড ম্যানেজমেন্ট করা হয়। যেমন চীনে এক ধরনের ম্যানেজমেন্ট, ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্নভাবে ম্যানেজমেন্ট। যে সকল দেশগুলোতে সমাজতন্ত্র ছিল সেই সকল দেশে যে ম্যানেজমেন্ট, আর যে সকল দেশে সমাজতন্ত্র ছিল না সে সকল দেশের আরেক ধরনের ম্যানেজমেন্ট। কিন্তু আমাদের বাংলাদেশের ম্যানেজমেন্ট হচ্ছে আরও একটা জটিল পর্যায়ের ম্যানেজমেন্ট। কারণ প্রায় 200 বছর ধরে ঔপনিবেশিক শাসন ছিল এখানে, এবং ঔপনিবেশিক যারা শাসক ছিলেন তারা 200 বছরে বিভিন্নভাবে বিভিন্ন সময় ল্যান্ডকে ম্যানেজ করেছেন। তাদের ল্যান্ড ছিল সেই সময়ের রেভিনিউ কালেকশনের একমাত্র জায়গা। এবং আপনারা জানেন যে জেলা প্রশাসকের পদের অন্যতম নাম হচ্ছে কালেক্টর। কালেক্টর মানে হচ্ছে মূলত, কিন্তু কালেক্টর শব্দটা এসেছে যে রেভিনিউ কালেক্টর থেকেই কালেক্টর শব্দটা এসেছে। এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসার বা এই পর্যায়ের অফিসারদেরকে ডেপুটি কালেক্টর বলা হতো। তো সেইভাবেই কিন্তু এই পর্যায়ের আস্তে আস্তে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা চলে গেছে এবং সেখান থেকে আজ বর্তমান পর্যায়ে এসেছে। ফলশ্রুতিতে প্রতিবারের পরিবর্তনের পরে দেখা গেছে নতুন কিছু জটিলতা, নতুন কিছু সমস্যার সূত্রপাত হয়েছে। যখন চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছে, বাংলাদেশের সকল জমি চলে গেছে জমিদারদের হাতে। চিরস্থায়ী বন্দোবস্ত শেষে যখন 1950 সালে পাকিস্তানের সময় এসএএনটি অ্যাক্ট হলো, এসএএনটি অ্যাক্টের সময় দেখা গেল যে যেই জমি, যেই বর্গা চাষি বলেন বা যেই প্রজা ছিলেন, সেই জমির মালিকানা থাকলো এবং প্রত্যেকটি জমিদারকে একটি সার্টেইন অ্যামাউন্ট জমি রাখার সুযোগ দেওয়া হলো। সেই অ্যামাউন্টও দিনে দিনে কিন্তু পরিবর্তন হয়েছে। এখন সর্বশেষ আছে একজন ব্যক্তি সর্বোচ্চ 60 বিঘা জমি রাখতে পারেন। এবং এইরকম সময় দেখা গেছে জমিদাররা প্রথম পর্যায়ে তাদের কি ছিল 375 বিঘা, না 375 বিঘা ছিল প্রথম যখন তাদেরকে ছেড়ে দিতে বলা হয়েছিল। কিন্তু অনেক জমিদার নামে বেনামে জমি রেখেছেন। এমনও হয়েছে জমিদারের যে কাজের লোক তার নামেও 200-250 বিঘা জমি রাখা হয়েছে, সে জমি ছাড়বে না। তার কাজের লোক, কাজের ঘরের বিভিন্ন কর্মচারী, তাদের নামে। ইভেন জমিদার বাড়ি, যে জমিদার বাড়িটা, সেই জমিদার বাড়িও কোনো একটা কাছারির কোনো কর্মচারীর নামে রেখে দেওয়া হয়েছে। তার বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির নামে 200-250। ফলশ্রুতিতে কি হয়েছে, পরবর্তীতে জমিদাররা সেই জমি দাবি করেছে এবং রেকর্ড নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে। 1950 সালে এসএএনটি অ্যাক্ট হওয়ার পরে এসএ হয়েছে এবং আমাদের এখানে চট্টগ্রামে আরএস, এসএ এবং বিএস, সর্বশেষ যে জরিপ সেটিও হয়েছে 1985 সালে মনে হয় হয়েছে। আজকে 85 সালের পরে 40 বছর শেষ হয়েছে। তো 40 বছরে এই জমিগুলার পরিবর্তন কিভাবে হয়েছে? এখন চট্টগ্রাম জেলায় উপজেলা পর্যায়ে এখন একটি জরিপ খুবই জরুরি এবং সেই জরিপটা হওয়া উচিত একেবারে ডিজিটাল সার্ভে, শুধু নয় ড্রোন সার্ভের মাধ্যমে। একবারে অ্যাকচুয়াল জমির যে অবস্থা আছে ডিজিটালি একেবারেই সমাধান হওয়া উচিত। এই ধরনের একটি উদ্যোগ ইতিপূর্বে নেওয়া হয়েছিল, মনে হয় পাইলট পর্যায়ে আছে এবং সেটি আমার জানা মতে যেটা হয় সেটা। কেন আমি কথাগুলো বলছি? আমরা যারা জমি নিয়ে কাজ করি, আমরা জমির শুধু সহকারী কমিশনার ভূমি না, জমি বিরোধের কারণে দেখা যায় যে বিভিন্ন আইন শৃঙ্খলাগত সমস্যা সৃষ্টি হয়। সেখানে সেই ডিলিং এর ভিতরে আমাকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ঢুকতে হয়। আমি জানি যে কোনো সমস্যাই সমাধান করতে পারবো না, বাট উভয় পক্ষকে আমি নিয়ে বসে কথাবার্তা বলে তাদের ভিতরে উত্তেজনা প্রশমন, এই কৌশলটা আমি অবলম্বন করি। আমি প্রতি বুধবারে গণশুনানি করি, আপনারা জানেন, সকাল থেকে বিকাল পর্যন্ত টানা গণশুনানি করি। অনেক বিশেষ করে বেশিরভাগ সমস্যা থাকে জমি জমা সংক্রান্ত, ফটিকছড়িতে যেটা থাকে জমি জমা সংক্রান্ত, নাহলে মসজিদ মাদ্রাসা এইসব নিয়ে বিরোধ। তো এগুলো নিয়ে আমি যেটা করি, মূলত সমাধান না হলেও অ্যাটলিস্ট উত্তেজনা প্রশমনটা আমার জরুরি, সেটাই আমি করি। তো আমি বলবো যে আমাদের এই যে ডিজিটাল এইসব সার্ভে যারা করছেন তাদের মাধ্যমে কিন্তু এই সমাধান আরো বেশি সম্ভব। অনেকেই এমন হতে পারে যে পরিবারের বেশিরভাগ যত সমস্যা, চাচাতো মামাতো এই সব ভাইদের ভিতরে সমস্যা, বিশেষভাগ চাচাতো আপন ভাই, মানে এমন হয়েছে যে বাদী বিবাদী আমার কাছে আসছে, একজন একজনের পরিচয় দিচ্ছে না। তো নামে দেখলাম বাদীর পিতার নাম আর বিবাদীর পিতার নাম একই। আপন ভাই আমার কাছে একবারও বলে নাই যে আপন ভাই। একজন একজনের দিকে তাকায় কথা বলছে না, কেন? সমস্যা জমি নিয়ে সমস্যা। এবং দুজনেই সমাধান সম্ভব কিভাবে? এরকম উভয় পক্ষ মিলে একটা ডিজিটাল সার্ভে করে ফেললে শেষ।
কোথায় কার জমি কিভাবে আছে না আছে, কে কতটুকু দখলে আছে, এই দখলটুকু ঠিকঠাক করে আমি 2 হাত সরবো, ও 2 হাত ছাড়বে, এটুকুই তো পার্থক্য। কিন্তু আমরা এগুলা নিয়ে মানে মাথা ঘামাই না। এজন্য বলি, আপনার যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা একটা মাইল ফলক হওয়া উচিত, এবং এই ধরনের প্রতিষ্ঠানকে দেখে আরো প্রতিষ্ঠান এগিয়ে আসা উচিত। যারা বিভিন্ন ধরনের সার্ভেইং এর কাজ করেন, তারা এই ধরনের ডিজিটাল সার্ভের মাধ্যমে মানুষের সমস্যা সমাধান করা যেতে পারে। আমার কাছে মাঝে মাঝে বিভিন্ন লোকজন আসে, স্যার আমাকে একটা চাকরি দেন, আমাকে একটা চাকরি দেন। বা আমার কাছে অনেকে আসে এরকম বলতে যে স্যার আমাকে কোনো একটা কিছুতে কাজে লাগাই দেন। এমনও আসে আরো মানে মানে ওই যে কালকে এক স্যার বললেন না, আমাদের উপদেষ্টা স্যার, যে স্যারের কাছে কি অফার নিয়ে গেছে। তা আমার কাছে এরকম অফার আসে যে স্যার আমি একটু এসিলেন্ট স্যারের বলে দেন, আমি একটু নামজারির কাজ টাজ করবো, একটু যাতে আমাকে এন্ট্রি দেয়, এরকম অফার আসে। তো আমার কাছে আসলে যেহেতু ওই যে মাঝে মাঝে বলে আমি নাকি অভিভাবক, তো অভিভাবকের কাছে আসলে সবাই যে কোনো ধরনের আবদার করতেই পারে, আমি এটাকে নেগেটিভলি নিই না। বাট আমি একটা জিনিস বলি যে ঠিক আছে, জমি সংক্রান্ত যদি কাজ করতে ইচ্ছা করে, তুমি অ্যাটলিস্ট আগে আমিনশিপের ট্রেনিংটা করো না, আমিনশিপের একটা ট্রেনিং করো। এই ধরনের টেকনিক্যাল কাজ করে না খেয়ে কেউ মারা যায়? হ্যাঁ, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে এগুলো শিখতে আগ্রহী না। আমি এমন অনেককে চিনি যে আসলে তেমন কিছু করছেন না, একটু একটা কাজ শিখেন না। আমাদের এখন আমরা কি হয় যে আমরা বিভিন্নভাবে এই এটা বা সেটা পাওয়ার জন্য এর পিছনে ওর পিছনে ঘুরি। এর পিছনে ওর পিছনে ঘোরার দরকার কি? শুধু 15 দিনের একটা বেসিক ট্রেনিং আগে আমিনশিপের করি, তাইলে মানে ল্যান্ডের কাগজপত্র তো বোঝা শুরু করব। এরপরে ল্যান্ডের সার্ভে ট্রেনিং এত সহজ না, আমাদেরও 45 দিনের একটা ট্রেনিং হয়, তাই না? সার্ভে সেটেলমেন্ট আমাদেরও একটা ট্রেনিং হয়, আমাদের একবার বেসিক ট্রেনিং। অর্থাৎ প্রশাসন ক্যাডারে চাকরি করতে গেলে এটা করতেই হবে, এবং পুলিশ ক্যাডারে এটা বাধ্যতামূলক, এবং জুডিশিয়ারিতে এটা বাধ্যতামূলক। কিন্তু এই 3টা ক্যাডারে মোটামুটি এটা বাধ্যতামূলক, কারণ আমাদেরকে এটা নিয়ে কাজ করতে হয়। তো আমরা যাদেরকে বলি যে ভাই আমরা যেখানে ট্রেনিং করতেছি, তো আপনার করলে অসুবিধা কি? একটা কাজ শিখে রাখেন না। কাজ শিখে রাখলে অ্যাটলিস্ট কিচ্ছু লাগবে না, গ্রাম্য সালিসিতে গিয়ে আপনি মানে জমি জমা সংক্রান্ত কাজ বিষয়ের সমাধান অনেক কিছু দিতে পারবেন আপনি। আর যদি মাপযোগের কাজ শিখেন বা এইসবের কিছু কাজকর্ম করতে পারেন, একটা লাইসেন্স থাকে, অসুবিধা কোথায়? এগুলা করেই তো আপনি উপার্জন করতে পারবেন, বৈধভাবে অনেক পয়সা উপার্জন করতে পারবেন। আমি সত্যিই দুঃখিত, আমি সত্যিই কষ্ট পাই। অনেককে দেখি যে না, শুধু কিছুই লাগবে না, শুধু এই যে এর কাজ ওর মাধ্যমে করাই নিবে, মাঝখান দিয়ে কিছু অর্থ উপার্জনের এই ধরনের কাজের প্রতি আগ্রহ বেশি। যে অমুকের কাছ থেকে আমি 15,000 নিলাম, অফিসে 5,000 খরচ করলাম, 10,000 টাকা আমার লাভ থাকলো, এইটার প্রতি আগ্রহ বেশি। বরঞ্চ আপনি যদি একটা সার্ভেইং এর কাজ করে দেন, একদিন সার্ভে করলে যে টাকা উপার্জন করা যাবে, আপনার 1 সপ্তাহের বাজার খরচ হয়ে যাবে। আমি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমার আগ্রহ ছিল এই জন্য আরো একটা বিষয়, যে আমরা যেহেতু আমার সাংবাদিক ভাইরা থাকবেন, আমি জানি নাজিরহাট কেন্দ্রিক অনেক সাংবাদিক আছেন, তো আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি তরুণদেরকে বলবো যে আপনারা এই সকল টেকনিক্যাল কাজে শিখুন। আপনি এই পেশায় না আসুন, বাট আপনি একটা কাজ শিখে রাখলে আপনার এই কাজ কোনো না কোনো দিন কাজে লাগবে, কোনো না কোনো দিন কাজে লাগবে। আমি একটা জিনিস বলি, আমি ইঞ্জিনিয়ার হয়েছি, আমি ইভেন সহকারী কমিশনার যেদিনও হয়েছি, আমাকে হঠাৎ করে একদিন ভূমি অধিগ্রহণ কর্মকর্তার দায়িত্ব দিয়ে দিল ডিসি স্যার। দেখা গেছে আমাকে পছন্দ করেন অথবা আমাকে বিশ্বাস করেন, এই জন্য ভূমি অধিগ্রহণ, আপনারা জানেন যে খুবই এটা সফিস্টিকেটেড একটা শাখা, তা আমাকে দিয়ে দিল। বাট আমি দেখলাম যে আমি বেশিরভাগ কিছুই জিনিস বুঝি না। আমি সার্ভেয়ারদের কাছ থেকে শেখা শুরু করলাম। সার্ভেয়ারদের সাথে প্রতিদিন 1 থেকে 2 ঘন্টার ক্লাস করতাম। আমার কি ক্লাস করার কারণে আমার কি মান সম্মান ক্ষতি হয়েছে? ক্ষতি হবে না। আমি জানতে পারলে, শিখতে পারলে, আমি ইঞ্জিনিয়ারিং সাইড জানি, আমি অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড জানি, আমি আইন কানুন জানি, আমি সার্ভেইং জানলে আমার অসুবিধা কোথায়? আমি প্রতিদিন প্রায় 2 ঘন্টার মতন আলাদাভাবে বসে আমি শিখতাম, জমির হিসাব বুঝতাম, আমি কিচ্ছু বুঝতাম না। আস্তে আস্তে সেটা দেখলাম যে প্রায় 3-4 মাস একটু একটু দেখে দেখে শিখতে পারছি। তো এটা শেখার জন্য আমি বলবো যে সবাইকে আগ্রহ সৃষ্টি করতে হবে, সবাই জানবে। এবং আরেকটা বিষয়, এই যে আমার সামনে যারা আছেন, যারা ল্যান্ড নিয়ে কাজ করেন, অ্যাকচুয়ালি ভিতরে ভালোভাবে ঢুকছেন, তারা ছাড়া বাকি বেশিরভাগ মানুষ ল্যান্ড সম্পর্কে বোঝাটা খুব কঠিন। ল্যান্ড খুবই জটিল বিষয়। ইভেন আমাদের একজন ম্যাজিস্ট্রেট, সে যদি এসি ল্যান্ড না হয়ে ইওনো হয়, সে এসি ল্যান্ড অফিসের কাজ